আমরা কৃতজ্ঞতা জানাই শুভঙ্কর দাকে। শুভঙ্কর দা একটা নির্বাচন আছে, উপনির্বাচন আপনারা জানেন, সেই কাজে তিনি নদিয়া থেকে এই কনভেনশনে তিনি শেষ মুহূর্তে হলেও আসতে পেরেছেন। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি শুভঙ্কর দাকে। এবং এরপরে কানাইয়া কুমার বলবেন আমাদের শেষ বক্তা। তার আগে শুভঙ্কর দাকে উনি এসেছেন, আমরা ওনাকে কৃতজ্ঞতা জানিয়ে শুভঙ্কর দাকে এই কনভেনশনে দু কথা বলার জন্য অনুরোধ করব। সারাদিন তার পেটে পড়েনি কিছু, পেটে জ্বলে আগুন। যে ছেলেটি খাওয়ার চায়, যে মানুষটি খাওয়ার চায়, তার কাছে মোটা বই, তার কাছে দেশ, তার কাছে খিদের সময় সব কিছুই অবান্তর। আর সেই প্রক্রিয়াটা যখন রাষ্ট্র সংগঠিতভাবে করতে চায়, তখন এই রকম আলোচনা সভার প্রয়োজন হয়। পেছনে লিখতে হয় সংবিধান বাঁচাও, দেশ বাঁচাও। সংবিধান বাঁচাবার কথা বলা হচ্ছে, কারণ সংবিধান না বাঁচলে দেশ বাঁচবে না। আমি আপনাদের কাছে বলি মুর্শিদাবাদের ঘটনা। আমি মুর্শিদাবাদে গিয়েছিলাম 1টা থেকে রাত্রি 12:30 পর্যন্ত। প্রত্যেকটি বাড়িতে বাড়িতে গিয়েছিলাম, হিন্দুদের যাদের বাড়িতে আক্রান্ত হয়েছেন তাদের বাড়িতে। হিন্দুদের বাড়িগুলো ছেড়ে যখন আমি মুসলমান যে পাড়াগুলো আক্রান্ত হয়েছে তাদের কাছে যখন গেলাম, আমার খুব বিনয়ের সঙ্গে আমি বলছি, হিন্দু বাড়িগুলোতে যখন যাচ্ছিলাম 70 জন, কোনো জায়গায় 50 জন ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বন্ধু, পেন ইজ মাইটার দেন সোড, আজকের দিনে বুম অ্যান্ড ক্যামেরা মাইটার দেন সোড, তারা ছিলেন। যখন মুসলমান এরিয়ায় ঢুকলাম, আমি দেখলাম কয়েকটা মোবাইল ছাড়া কোনো মেন স্ট্রিম মিডিয়ার সাংবাদিক বন্ধু, তাদের ক্যামেরা, তাদের বুম ছিল না। আমি জিজ্ঞেস করলাম কেন? 1টা থেকে রাত্রি 12:30 পর্যন্ত যারা আক্রান্ত, যারা গুলিবিদ্ধ, যাদের বাড়ির লোকেরা হাসপাতালে ভর্তি, নার্সিংহোমে ভর্তি, যাদের বাড়ি মারা গিয়েছে শ্রুতিতে, সেই বাড়ি যখন ছাড়ি তখন রাত্রি 12:30 বাজে। আমার মনে হয়েছিল সংবিধান কখন বাঁচবে? আমি আপনি কে বাঁচাবে? গণতন্ত্রের 4টে স্তম্ভের মধ্যে কার কাছে গিয়ে মানুষ বিচার ব্যবস্থা যদি সঠিক জায়গায় আপনাকে সঠিক বিচার না দেয়, কোথাও গিয়ে দাঁড়াবার যখন জায়গা থাকে না, তখন আমরা জানতাম, আমি গ্রামের মেদিনীপুরের ছেলে, দেওয়াল পত্রিকায় পাড়ার সমস্যার কথা লেখা হতো। কেন আজকে সেই বলিষ্ঠতা? সব জায়গায় যখন মানুষ ফিরে আসবে, তার কথা বলতে পারবে না, তখন তো এটা আমরা চাইব যে না, পেনটা ঝলসে উঠবে আর ডিজিটাল সিস্টেমের সেই ক্যামেরাগুলো, সেই বুমগুলো গর্জে উঠবে। আর তা যদি না হয়, তখন যতই সেমিনার আমরা করি, কাল সকালবেলা যখন কিংবা সন্ধ্যাবেলা খবরে দেখা যাবে হেডলাইনটা আলাদা হয়ে গিয়েছে। কোচবিহারের দিনহাটার মানুষ, সন্দেশখালীর মানুষ, তারা দেখবেন কলকাতার মৌলালী যুবকেন্দ্রে আপনারা যে সমবেত হয়েছেন, কোথায় কি ঘটল, কোন ভিড়ে কোনটা হারিয়ে গেল, কেউ কিছু জানতে পারবে না। আমি যে বাড়ির 2 জন মানুষকে মারা হয়েছিল, সেই বাড়িটাই যখন আমি ঢুকছি, আমাকে বলল এ বাড়ির কেউ মরেনি। সঙ্গে এমপি ছিল আমার দলের। কেউ মরেনি, আপনারা এসছেন কেন? আমার সাংবাদিক বন্ধুরা জানেন, পেছনে প্রচুর মানুষ, প্রচুর পুলিশ। তারা বলছেন কেউ মরেনি, যান, চলে যান এখান থেকে। যখন তারা খুব রেগে গিয়েছেন, কোনোভাবে আমাদের দলের লোক কিংবা সাংসদ তাকে ম্যানেজ করতে পারছেন না, বোঝাতে পারছেন না, সেই সময় আমার এক সহকর্মী বললেন, দাদা তুমি কিছু বলো। আমি চুপ করেছিলাম। আমি বললাম, ঠিকই বলেছেন, আমি যদি হতাম এতক্ষণে তো চড় মেরে দিতাম, আপনি আমাদের চড় মারতে পারেন,
আপনি আমাদের মারতে পারেন, কোথাও কিছু বিষয় নয়। ভদ্রলোক 47 বছরের বয়স, বাড়ির জামাই, সামনে দাঁড়িয়ে আছেন। আমাকে বললেন, চুপ করে আছেন। আমি বললাম, আগুনটা জ্বালালো বিজেপি, আর ম্যাচ বক্সটা দিল তৃণমূল। কাঠিটা যখন বার করা হচ্ছিল প্রশাসন নীরব ছিল, কাঠিটা বন্ধ করতে দেয়নি। ভদ্রলোক চুপ করে থাকলেন এবং আমাদের সঙ্গে ভালো করে কথা বললেন। আমি বললাম, বয়স কত? বলল 47 বছর। আমি বললাম, দোকানে চা খান? সব সাংবাদিক বন্ধুদের সামনে, চা খান আপনারা দোকানে? বলল, হ্যাঁ। আমি বললাম, এতদিন কোনোদিন মারামারি হয়েছে? হয়নি। আজ হলো কেন? মাত্র 20% হিন্দু, বাকি 80% সেখানে মুসলমান। এই 20%-এর ভোট কারুর দিকে আসুক না আসুক কিছু যায় আসে না, কিন্তু একটা পরীক্ষাগার চাই, একটা ল্যাবরেটরি চাই, যেখান থেকে আপনি সারা জায়গায় এই পরীক্ষার রেজাল্ট ছড়িয়ে দিতে পারেন। আর সেই কাজটি যখন হচ্ছে, এই পর্যন্ত তো হলো, আমাদের ক্যামেরাম্যান এখানে হয়তো উপস্থিত আছে, তুলছিলেন, মুহূর্তের মধ্যে আমাকে বলল, সব ইলেকট্রনিক্স মিডিয়ায় দেখানো হচ্ছে, আমাকে ঢুকতে দেওয়া হচ্ছে না। কিন্তু তারপরে ওই ভদ্রলোক নিয়ে গেলেন, বাড়িতে বসালেন, যার মানে স্বামী মারা গেছেন, বাবা মারা গেছেন, তাদের সঙ্গে কথা বলালেন। সেগুলো কিন্তু দেখানো হলো না। যখন রাতের বেলা আমাদের সোশ্যাল মিডিয়া থেকে ছাড়া হলো, তখন দেখা গেল কয়েকটি ছোট ছোট মিডিয়া দেখালেন। আমাকে আজ বলুন তো, দেশ বাঁচবে? আগে সাংবাদিকদের স্বাধীনতা ছিল, তারা বলতে পারতেন। ইমার্জেন্সি হয়েছিল, মানুষ সমালোচনা করতেন, ইমার্জেন্সি ভুল হয়েছে কি ঠিক হয়েছে তা নিয়ে অনেক লেখালেখি, কংগ্রেসের অনেক আত্মসমালোচনা হয়েছে। কিন্তু অলিখিত ইমার্জেন্সি কোনটা? পেপারের মালিকের, ইলেকট্রনিক্স মিডিয়ার মালিকের স্বাধীনতা আছে, সাংবাদিক বন্ধুদের কোনো স্বাধীনতা নেই। যেটা পান সেটা গিয়ে লেখার মতো জায়গা থাকে না। আর এই কারণে আপনারা বলুন, এই মোটা বইটা, বিদ্যাসাগরের এক একটি অক্ষর, তাকে যুক্ত করুন একটি শব্দ, কতগুলো শব্দ নিয়ে একটি সেন্টেন্স, কতগুলো সেন্টেন্স নিয়ে একটি বইয়ের পাতা, একটা মোটা বই। যে বইটি ভারতবর্ষের মানুষের কাছে দাঁড়িয়ে বলছে, এর এক একটা পাতা যদি কেউ ছিঁড়ে ফেলতে পারে, পুড়িয়ে ফেলতে পারে, ধ্বংস করতে পারে, তাহলে আপনার অধিকার থাকবে না। এই হলের ভেতরে দৌড়তে দৌড়তে কেউ এলেন যে আপনারা বাঁচান, প্রসেনজিৎ বাবু বাঁচান, ভিক্টর বাঁচাও আমাকে, আপনারা নেতারা বাঁচান। আপনারা বলবেন, ভাই আজকে তো আপনি ইনভাইটেড নন, আপনাকে বাঁচানো যাবে না। দৌড়তে দৌড়তে ওই ছেলেটি মন্দিরে গেলেন, মসজিদে গেলেন, গির্জায় গেলেন, গুরুদ্বারায় গেলেন, চার্চে গেলেন, সবাই তাকে ফিরিয়ে দিল, তুমি আমাদের নও, তোমাকে আমরা প্রত্যেক দিন দেখতে পাই না, তোমাকে বাঁচাবার দায়িত্ব আমাদের নয়। ওই লোকটি কি মারা যাবে? ওই লোকটিকে কে বাঁচাবে? ওই লোকটিকে বাঁচাবে এই মোটা বইটা, যেটা বাঁচাবার কথা আমরা বলছি, তার নাম ভারতবর্ষের সংবিধান। আমি হিন্দু, আপনি মুসলমান, আপনি খ্রিস্টান, আমাদের বহু দিনের, বছরের পর বছর, হাজার বছরের আমাদের সমস্ত ধর্মগ্রন্থ আছে, বহু পুরনো, কিন্তু সেগুলো আজও সুরক্ষিত আছে। বেদ, উপনিষদ, গীতা, কোরআন, বাইবেল, যত ধর্মগ্রন্থ আছে এখনো পর্যন্ত সুরক্ষিত আছে এই মোটা বইটার জন্য, তার নাম ভারতবর্ষের সংবিধান। বাবরি মসজিদ নিয়ে যখন লড়াই হচ্ছে, তখন এই মোটা বইটাকেই তো সম্বল করেছিল যারা আজকে এই সংবিধানকে ধ্বংস করে দিতে চায়।